জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সম্ভাবনা তৈরি হয়েছে, হঠকারিতা করে কিংবা ভুল সিদ্ধান্তের মাধ্যমে সেই সম্ভাবনা যেন বিনষ্ট না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঐক্য ধরে রাখাই কি আমাদের রাজনীতির মূল চ্যালেঞ্জ? বিগত সময়ে আমরা যেমনটি দেখেছি, রাজনৈতিক দলগুলোর অনাস্থা, অনৈক্য 111-এর বাস্তবতা তৈরি করেছিল। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতায় দৃশ্যপট কতটা বদলেছে, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। সাথে আছে আমি ফারদাস জুই। দেশ সাম্প্রতিক নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আর আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। যেমনটি শুরুতেই বলছিলাম যে 18 বছর আগে আজকের এই দিনের রাজনৈতিক দলগুলোর অনাস্থা, অনৈক্যর ফসল ছিল 1/11-র বাস্তবতা। গণঅভ্যুত্থান আমরা দেখলাম, রাজনীতির পট পরিবর্তন আমরা দেখলাম, কিন্তু দৃশ্যপট কতটা বদলালো? ধন্যবাদ আজকের দেশ টিভির আজকের মুখোমুখি আলোচনায় আমাকে অংশগ্রহণ দেওয়ার জন্য। আজকের দেশ টেলিভিশনের দেশ বিদেশের সকল দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে আলোচনা বিষয়বস্তুটা করেছেন অত চমৎকার, যে বাংলাদেশে একটা আমরা সংকটময় সময় অতিক্রম করছি দীর্ঘদিন যাবৎ, এবং একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমরা তৈরি করেছিলাম একটা ঐক্যমতের ভিত্তিতে, এবং অনেক প্রাণ রক্তের বিনিময়ে গত জুলাই আগস্টে যে নতুন পরিবর্তনটা সূচিত হয়েছে, সেইখানে আমাদের যে প্রত্যাশা, আমাদের যে আকাঙ্ক্ষা বা জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, যে একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, যেখানে মানুষের কথা বলার, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে বিগত ফ্যাসিবাদী সরকার ধ্বংস করে গেছে সেগুলো আমরা শক্তিশালী করতে পারবো। কিন্তু আমরা কেন জানি লক্ষ্য করছি যে আমরা একটা অস্থিরতার মধ্যে, একটা উত্তেজনার মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি। হঠকারিতা কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করছি। তার কারণ আমাদেরকে সকলকে মাথায় রাখতে হবে যে বর্তমান এই সংকট থেকে উত্তরণের জন্য যে সময় প্রয়োজন, বিগত 15-16 বছর মানুষের উপর যে একটা চরম নৈরাজ্য, চরম বৈষম্য, চরম আপনার জুলুম নিপীড়ন গিয়েছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে, মানুষের মধ্যে অসন্তোষ আছে, এবং মানুষ যে বৈষম্যের শিকার হয়েছে সেগুলো রাতারাতি মানুষ পরিবর্তন চায় বা পেতে চায়, এরকম একটা মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আছে। কিন্তু বাস্তবতার দিকে আমাদের চিন্তা করতে হবে যে সরকার বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এদের যে ক্ষমতা এই অল্প সময়ের মধ্যে এগুলো করা সত্যিকার অর্থে সম্ভবপর হবে না। সে কারণে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল এবং আমরা পার্টির পক্ষ থেকে বলে আসছি যে যত দ্রুত সম্ভব যে মোটামুটি যে সংস্কারগুলো করা সম্ভব সেগুলো করে একটা নির্বাচনের রোডম্যাপের দিকে অগ্রসর হওয়া দরকার। এটা যত বিলম্ব হবে তত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বা যে সমস্ত গোত্র গোষ্ঠীদের যে প্রতি বৈষম্য অবিচার হয়েছে তাদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে, এবং এটা স্বাভাবিক কারণে অসন্তোষ থেকেই কিন্তু আপনার একটা আরও বিভিন্ন ধরনের ঘটনা সংগঠিত হয়। ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়, ইভেন ঢাকা শহরেও আজকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কিছু যৌক্তিক, কিছু ন্যায্য দাবি আছে, কিছু কিছু বিষয়ে তারা যেভাবে তাদের মত প্রকাশ, বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, এটা আমি মনে করি যে একটা আমাদের উদ্বেগ তৈরি করছে। যেমন ধরেন যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড, এটা নিঃসন্দেহে এটা একটা বড় ধরনের সংকট। আমরা এটা সংগঠিত হওয়ার পর থেকেই আমরা বলে আসছি যেটা একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়েই প্রকৃত অপরাধীদেরকে বিচার মুখোমুখি করতে হবে। এখন দেখলাম যে এখানে আপনার এ ব্যাপারে সরকার কিন্তু একটা কমিশন গঠনও করেছে, এবং একটা বিচার প্রক্রিয়া কিন্তু একটা নতুন করে প্রায় 15 বছর আগের, 16 বছর আগের ঘটনা রাতারাতি তো এখনই আপনি বিচার প্রক্রিয়া শুরু করতে পারবেন না। যেন প্রক্রিয়া আছে, বিচার আপনার গঠন করতে হবে, সেখানে আপনার তদন্ত করতে হবে। এই জন্য যে সময়ের দরকার, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সকল রাজনৈতিক দলই কিন্তু এটা চেয়ে আসছি, বিএনপি সহ অন্যান্য দলও চাই। তারপর দেখলাম যে একটা আদালতের মঞ্চ বানিয়ে সেখানে এক ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেটা কে বা কারা পুড়িয়ে দিল, তারপর তারা এসে শাহবাগে বিক্ষোভ করলো। তো এটা একটা দিক স্বাভাবিক, কারণ এই জায়গাগুলোকে আমাদের ধৈর্য ধরতে হবে। নিঃসন্দেহে বিডিআরের যে হত্যাকাণ্ড, এটা দেশের বিরুদ্ধে চরম একটা ষড়যন্ত্র ছিল, চক্রান্ত ছিল। সেইটার সাথে যারা জড়িত ছিল
তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। হারুনুর রশিদ বিএনপি মহাসচিব আরো বলেছে যে রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। ১/১১ কুশীলবরা কি এখনো সক্রিয়? ১/১১ কুশীলবরা তো সক্রিয় আছে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের এই 53 বছর পার করে আমরা 54 বছরে পদার্পণ করেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই 53-54 বছরেও বাংলাদেশে আমরা রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য বা জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে আমরা একসাথে মিলিত হতে পারি নাই এবং গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। অনেক রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করলাম 1971 সালের 16 ডিসেম্বর। তারপরে আপনার যে আকাঙ্ক্ষা বা যে প্রত্যাশা ছিল সেই শুরুতেই আমরা হোঁচট খেলাম। আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করে তৎকালীন সময়ে দেশের মানে আমি বলবো শতকরা 99% মানুষই যুদ্ধের অংশগ্রহণ করেছে, কিছু অংশ যুদ্ধাপরাধী ছিল, কিন্তু সেইটিকে সরকার একটা জাতীয়ভাবে সরকারের দিকে না গিয়ে দলীয় সরকার করে সেখানে একদলীয় শাসন, সেখানে আপনার ভোটাধিকার হরণ, ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম সবকিছুই ওই স্বাধীনতার পরপরই ওই 3-3.5 বছর মধ্যে ঘটেছে এবং এক পর্যায়ে সংবিধান যেটা প্রণীত হলো সেই সংবিধানের 4র্থ সংশোধনের মধ্য দিয়েই আপনার দেশের সমস্ত আপনার গণতান্ত্রিক ব্যবস্থা, বিচার বিভাগ, আপনার এই গণমাধ্যম সমস্ত কিছুকে একটু গলা চেপে ধরা হলো, যার ফলশ্রুতিতে প্রতিক্রিয়া যে রিয়াকশনটা হলো অত্যন্ত মর্মান্তিক। তো তারপরে আবার আমরা যাত্রা শুরু করলাম, আবার জিয়াউর রহমানকে আপনার দেশ বিদেশি এজেন্টরা তাকে হত্যা করলো, হত্যা করার পর আবার আমরা যাত্রা শুরু করতে আবার হোঁচট খেলাম। তো এইভাবে আপনার আমরা এই হোঁচট খেতে খেতেই আজ পর্যন্ত এসেছি। তো এখন একটা আমাদের মধ্যে স্বাভাবিক কারণেই আমাদের দেশ নিয়ে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র তো আছেই, আমাদের যে প্রত্যাশা আমরা অন্তত পক্ষে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিগত 50 বছর বাংলাদেশের নির্বাচনে অন্তত পক্ষে আমরা লক্ষ্য করবেন যে এখানে দুটা শক্তির মধ্যে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং পার্লামেন্টের ট্র্যাক রেকর্ডও তাই। তো যে কারণে এখানে এই আমাদের জায়গা থেকে প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিগত সময়ে যারা আপনার ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি বা নিজের প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছি, অন্তত পক্ষে জাতীয় এবং আন্তর্জাতিক মৌলিক ইস্যুগুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভিত্তিতেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। কিন্তু কেন জানি একটা অস্থিরতা, কেন একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি, কেন একে অপরের বিরুদ্ধে আপনার কথাবার্তা বলা বলে শুরু হয়েছে, তারপর শুধু আমাদের মধ্যে আরও অসহিষ্ণুতা বাড়ছে, এতে আমাদের মধ্যে সংঘাত এবং সংঘর্ষের রূপ নিচ্ছে। তারপর শুধুতে কিন্তু ফ্যাসিবাদ মাথা ছেড়ে দিয়ে উঠবে, এটাই স্বাভাবিক। ফ্যাসিবাদীরা তো বসে নাই, তারা আমাদের পার্শ্ববর্তী দেশেই অবস্থান করছে এবং সেখান থেকে আজকে শেখ হাসিনার আপনার ভিসা লাইসেন্স, তার পাসপোর্ট নাই, পাসপোর্টের মেয়াদ শেষ, তারপর তার ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে। ভারত বাংলাদেশকে কি বার্তা দিল এর মধ্য দিয়ে? ভারত বাংলাদেশে আমরা সবচেয়ে বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমরা ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে চাই, কিন্তু ভারত যে প্রক্রিয়া দিয়ে যা অগ্রসর হচ্ছে তাতে তো আমাদের কাছে সন্দেহ মনে হচ্ছে। তার কারণ মানে আপনার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে অন্তরায়গুলো রয়েছে, অর্থাৎ ভারতকে তো বুঝতে হবে যে বাংলাদেশের গত 15 বছর বা 20 বছরে যে ফ্যাসিবাদের যারা জন্ম দিয়েছে, যারা দেশের মানুষকে গণহত্যা চালিয়েছে, যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে। তাদেরকে তারা আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগোষ্ঠীর কাছে তারা কি আপনার কোনো ধরনের এই সৌহার্দ্য সম্প্রীতির আশা করতে পারে? বাংলাদেশ সম্পর্কে তারা বিভিন্ন তাদের গণমাধ্যমে, তাদের মিডিয়ায় যে একটা বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর ফলশ্রুতিতে আমাদের জায়গা থেকে দেখেন আমাদের মিডিয়াগুলোতে কিন্তু এ ধরনের কোনো অপপ্রচারের জবাব নেই। আমরা চাই যে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সার্কের যে নীতিমালা রয়েছে, একে অপরের অভিন্ন স্বার্থগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, একে অপরের স্বার্থগুলো নিয়ে আমরা আমাদের উভয়েরই যেখানে ইন্টারেস্ট রয়েছে সেই সব ইন্টারেস্টগুলো আমরা একটা যৌথ আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সুসম্পর্কের ভিত্তিতে রচনা করব। কিন্তু ভারত আজকে যে প্রক্রিয়ায় অগ্রসর হতে চাচ্ছে এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্য। আমি মনে করি যে হয়তো তাদের বোধোদয় হবে যে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে, বা ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশকে 71 সালে যুদ্ধের সহায়তা করার জন্যে যে তাদের কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশে কায়েম হবে, এটি বাংলাদেশের জনগণ কোনো দিনই গ্রহণ করবে না। ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, যে চিঠির জবাব এখন পর্যন্ত ভারত দেয়নি। ভারতের কাছ থেকে যদি আসলে নেতিবাচক কোনো জবাব আসে, বাংলাদেশের কি করণীয় থাকবে? না, এখন আমরা আমাদের প্রক্রিয়াটা আমরা অব্যাহত রাখবো। আমাদের যে আপনার তাদের সাথে চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি আছে, আমাদের বিচার কার্য শুরু হয়েছে এবং আশা করা যায় যে খুব স্বল্প সময়ের মধ্যেই বেশ কিছু বিচার কার্য হয়তো সম্পূর্ণ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে সরকার ফেরত চেয়েছে,
বিচার কার্য সম্পূর্ণ হলে যারা দণ্ডিত হবে, যারা আপনার সাজাপ্রাপ্ত হবে, তাদেরকে আমরা আমাদের পররাষ্ট্র চ্যানেল দিয়ে যেভাবে তাদেরকে নিয়ে আসা দরকার সেই ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবেই। এবং সেই ক্ষেত্রে ভারত আপনার তাদের এইখানে কিভাবে তারা সহযোগিতা করতে চায় বা তাদের এই ক্ষেত্রে কি দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা ভারত স্পষ্ট করে এখনো কিছু বলে নাই। ভারতকে আমরা যে পত্র দিলাম, ভারত এ ব্যাপারে কিন্তু সুস্পষ্টভাবে এখনো কিছু বলে নাই। হয়তো ভারত অপেক্ষা করছে সম্পর্ক উন্নয়নের জন্য বা কোথাও অন্য কিছু আলোচনা হচ্ছে কিনা সেটা আমার এই মুহূর্তে জানা নেই। তবে আমরা আশা করব যে ভারতের সীমান্তবর্তী এলাকাও উত্তেজনা দেখা যাচ্ছে। তার কারণ ভারতের সাথে বাংলাদেশ যেভাবে গত 15 বছর একটা মানে দেউলিয়াত্ব তৈরি করেছিল বা বিগত ফ্যাসিবাদী শাসকরা, যে দিল্লি আছে তো আমরা আছি, মানে অর্থাৎ ভারত বাংলাদেশের সাথে সীমান্ত এলাকা হাট বাজার স্থাপন করে দিয়ে একটা ভারত বাংলাদেশ যে একটা আলাদা রাষ্ট্র সেই রকম একটা আবহাওয়া ছিল না। মনে হচ্ছে যে আমরা ভারতের অঙ্গীভূত একীভূত একটা রাজ্যে পরিণত হতে যাচ্ছি। এরকম একটা মানে দুর্বল পররাষ্ট্রনীতি, ভারতমুখী সমস্ত কিছুর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের উপর যে অর্থনৈতিক বৈষম্য তৈরি করা হয়েছে সব কিছুর ক্ষেত্রেই যার খেসারত দিতে হচ্ছে যারা করেছে এই কাজগুলো। ভারতের কর্তৃত্ব দেখেছে, নগ্ন হস্তক্ষেপ দেখেছে। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে বাংলাদেশের যখন চীন কিংবা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের প্রশ্ন আসে তখন আসলে ভারতে সেটি মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। সেটি কেন? ভারতের সাথে চীনের সীমান্ত নিয়ে দীর্ঘদিনের একটা বিরোধ রয়েছে। ভারতের সাথে চীনের যুদ্ধ হয়েছে। আর যেহেতু বাংলাদেশের দেশ ছোট হতে পারে কিন্তু ভারত বাংলাদেশ এই উপমহাদেশের মধ্যে তাদের সাথে বিরাট বড় সীমান্ত, তো স্বাভাবিক কারণে যখন ভারতের সাথে পাকিস্তানের একটা বৈরী সম্পর্ক রয়েছে, যেসব কারণের জন্য কিন্তু সার্ক সৃষ্টি করা হয়েছিল। জিয়াউর রহমান এই উপমহাদেশের এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে সৌহার্দ্য সম্প্রীতির একটি সেতু বন্ধন তৈরি করার জন্য সার্ক তৈরি করেছিল, যে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একে অপরের যে সমস্যাগুলো রয়েছে আমরা আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করব। কিন্তু এই গত ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সার্ক একেবারে মৃত হয়ে গেছিল এবং সার্কের কোনো কার্যক্রমই ছিল না। আমরা এখনো চাই সার্ক কার্যকর হোক। এই আমাদের উপমহাদেশের এই দেশগুলোর মধ্যে যদি একে অপরের সৌহার্দ্য সম্প্রীতি বন্ধনটা মজবুত হয়, এতে আমাদের অর্থনৈতিক এবং এলাকার সামরিক সবকিছু ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সারা বিশ্বের দরবারে আমাদের শক্তি মর্যাদা সবকিছু বাড়বে। এই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের বিশেষ করে ভারত এবং পাকিস্তান যেহেতু দুটি পরাশক্তি সম্পন্ন দেশ, তাদের এই ক্ষেত্রে যে বৈরী সম্পর্ক আছে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আর বাংলাদেশ যদি স্বাভাবিক কারণেই ভারতের এই ধরনের দৃষ্টিভঙ্গির আপনার মুখোমুখি হয়, তাহলে তো আমার দরজা তো ওপেন আছে। আমরা আন্তর্জাতিক বিশ্বে আমাদের বন্ধু চাই, প্রভু চাই না। তো স্বাভাবিক কারণে আমাদের সাথে আন্তর্জাতিক বিশ্বের বৃহত্তর রাষ্ট্র যারা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের উন্নয়ন, আমাদের সার্বিক সমস্ত কিছু সহযোগিতা, তাদের সাথে আমাদের বন্ধুত্বের হাত প্রসারিত হবে, এটি স্বাভাবিক। এখন কারোর জন্য তো আমরা বসে থাকবো না। আমাদের দরকার হচ্ছে আমাদের দেশের সৌহার্দ্য সম্প্রীতি, আমাদের বন্ধুত্ব, আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতার ব্যাপারে যাদের অকুণ্ঠ সমর্থন সহযোগিতা হবে তাদের কাছে আমাদের বন্ধুত্ব সহযোগিতা নিয়ে যেতে আমাদের অসুবিধার কোনো কারণ নাই। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যাবার পর আবারও আলোচনায় -2 ফর্মুলা। -2 আশা জীবনেও পূরণ হবে না এমন মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। একই প্রসঙ্গে বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস জানিয়েছেন -2 ফর্মুলা অকার্যকর, যে যতই চেষ্টা করুক এটি অকার্যকরী থাকবে। কেউ কি চেষ্টা করছে? এই আশঙ্কা কেন করছে? এই আলোচনাটা আপনি তুলেছেন, খুব ভালো একটা চমৎকার বিষয়, যে আমাদের মাননীয় নেত্রী যেদিন বিদেশ চিকিৎসার ব্যাপারে দেখেন, উনি এখন রাষ্ট্রীয় কোনো প্রোটোকলে নাই। আল্লাহর রহমত, আল্লাহ যাকে সম্মান মর্যাদা দেবে কেউ পৃথিবীতে দুনিয়াতে আসমানে কেউ তাকে অসম্মানিত করতে পারবে না। আমি ছোটবেলায় আমরা একটা প্যাট্রিয়ট নামে একটা প্রবন্ধ পড়েছিলাম। সেইখানে প্যাট্রিয়টের প্রবন্ধের মধ্যে যে বিষয়গুলো ছিল, যে একজন দেশপ্রেমিক নাগরিক যখন তার দেশে প্রবেশ করে তখন দেশের সমস্ত জনগণ তাকে কিভাবে বরণ করে নেয়, আর যখন সেই প্যাট্রিয়ট, সেই দেশপ্রেমিক নাগরিক যখন দেশদ্রোহী হয়ে যায় তখন তাকে বিদায় হয়, তখন তার পরিণতিটা কি হয়। বেগম খালেদা জিয়াকে মাইনাস করবে বাংলাদেশে, বেগম খালেদা জিয়ার অবস্থান সম্পর্কে যদি ধারণা না হয়ে থাকে, যার বয়স এখন প্রায় 79-80 বছর বয়স, সেই বয়সে উনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, কাতার সরকারের পক্ষ থেকে যে সম্মান এবং মর্যাদার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, এটি বাংলাদেশের অতীতে কেউ পেয়েছে? উনি এখন বাংলাদেশের প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, এটা কল্পনা করতে পারেন? এবং উনি যখন এই বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে, সেদিন আমার একটা চ্যানেলে প্রোগ্রাম ছিল,
আমি যেতে লাগে মাত্র আধা ঘন্টা, সেখানে 2 ঘন্টা পৌঁছতে পারি, প্রোগ্রাম শেষ। সেইখানে আপনার রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার বিদায়, এই অল্প গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত সেখানে যেতে 2 ঘন্টা লেগেছে। তো এই যে মানুষের যে তার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, তার দেশপ্রেমের প্রতি, সুতরাং বেগম জিয়াকে মাইনাস করার শক্তি যারা করবে তারা নিঃসন্দেহে দেশদ্রোহী। যারা এইসব চিন্তা যারা করছে তারা দেশের স্বার্থে নিয়ে চিন্তা করছে না, খুব স্পষ্ট কথা। বেগম খালেদা জিয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের এই ফ্যাসিবাদ মুক্ত করার জন্য উনি যে স্যাক্রিফাইস করেছেন, ওনার পরিবার যে স্যাক্রিফাইস করেছে, বাংলাদেশ এটা নজিরবিহীন। উনি দেশ ছেড়ে কখনো পালিয়ে যাননি। ওনাকে 1/11-এর সময়ও বহু অফার করা হয়েছিল যে আপনাকে সৌদি আরবে রাখা হবে, আপনাকে এখানে রাখা হবে, ওখানে রাখা হবে, আপনার বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, চলে যান। কিন্তু উনি দেশের জনগণকে ছেড়ে, দেশে মাটি ছেড়ে কোথাও যাননি। সুতরাং আজকে যারা এই ধরনের স্বপ্ন দেখে যে বিএনপিকে মাইনাস করব, বিএনপিকে মাইনাস করার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া কাউরি নাই। সুতরাং এখানে যারা এই দুঃস্বপ্ন দেখছেন তারা এটা দুঃস্বপ্নই থেকে যাবেন। সুতরাং যেটা আমাদের আমির খসরু ভাই বলেছেন বা আমাদের মির্জা আব্বাস সাহেব যেটা বলেছেন, যেটা কোনোদিনই সম্ভব হবে না। শুধুই নেতাই এখন দেশের বাইরে অবস্থান করছে, আপনাদের মনের ভেতর কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা সন্দেহ, সংশয় রয়েছে কিনা, সেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আবারও ফিরছে আলোচনায়। জনাব হারুনুর রশিদ, যে আলোচনায় আমরা ছিলাম, এই মুহূর্তে বিএনপির 2 শীর্ষ নেতাই বিদেশে অবস্থান করছে, বিএনপির ভেতরে কোনো শূন্যতা তৈরি হয়েছে কিনা? না, এখানে বিএনপি তো একটা সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে বিএনপি গত 15 বছর যাবৎ আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছি। তার কারণ আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, পার্টির চেয়ারপারসন, উনি কারাবন্দী ছিলেন এবং কারাবন্দী থেকে মুক্তি পাওয়ার পরেও গৃহান্তরীণ ছিলেন। স্বাভাবিক কারণে উনি পার্টির কর্মকাণ্ডের মধ্যে সেইভাবে কিন্তু সম্পৃক্ততা ছিলেন না। আর আমাদের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান, উনি বাইরে থাকলেও আমাদের প্রযুক্তির মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়ে উনি পার্টির দিক নির্দেশনা, পরিচালনা যা যা করা সম্ভব সবই করে আসছেন, এখনও করছেন। সুতরাং জিয়া পরিবার দেশের বাইরে থাকাতে আমাদের দলের কোনো সমস্যা নাই। আমরা ওনাদের নির্দেশনা অনুযায়ী যাওয়ার সময় নির্দেশনা দিয়ে গেছে, প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছে এবং সে অনুযায়ী আমাদের যে দলীয় কাঠামো রয়েছে সেই কাঠামো অনুযায়ী আমরা আমাদের দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের বেগম খালেদা জিয়া উনি চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং সঙ্গে তারেক রহমানকে সঙ্গে নিয়ে আসবেন, এ প্রত্যাশা আমরা করছি এবং আশা করছি দেশের পরিস্থিতিও একটা স্বাভাবিকের দিকে এগিয়ে যাবে। নির্বাচনের একটা রোডম্যাপ আসবে, নির্বাচনী পরিবেশের দিকে দেশ এগিয়ে যাবে। স্বাভাবিক কারণে তখন দেশে একটা আলাদা একটা আবহাওয়া তৈরি হবে বলে আমি মনে করছি। বাংলাদেশের রাজনীতিতে জার্সি বদলের এক ধরনের প্রচলন আমরা আগেও দেখেছি এবং বর্তমান সময়ে যেমনটি অভিযোগ শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের অনেকেই আসলে বিএনপিতে অনুপ্রবেশ ঘটছে, আসলেই কি তাই? যদি হয়ে থাকে আপনাদের পদক্ষেপ কি হয়? আমরা তো আপনার এই শুরু থেকেই বলে আসছি, এটার ব্যাপারে সতর্ক করে আসছি সারা দেশব্যাপী। পার্টি সম্প্রতি আপনারা এমন একটা বিবৃতিও প্রকাশ করেছেন, বিভিন্ন জায়গায় আমরা এই বিষয়টা নিয়ে পার্টির জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দদেরকে একের পর এক সতর্ক করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের কোনো সংবাদ আসে আমরা দেখতে পাই যে এই ধরনের বিতর্কিত ব্যক্তিরা দলের কর্মকাণ্ডে অংশগ্রহণ করাচ্ছে কেউ, তাদেরকে আমরা শোকজ করছি, ব্যবস্থা নিচ্ছি, এটা তো অব্যাহত আছে। তার কারণ বিএনপি গত জন্মলগ্নের পর থেকে তো কারোর উপর নির্ভরশীলভাবে রাজনীতি করে নাই। বিএনপির আলাদা দর্শন আছে, চিন্তাভাবনা আছে এবং বিএনপি নির্বাচনের সময় জোট করে, সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট করে। কিন্তু বিএনপি কারোর উপর নির্ভরশীল হয়ে বিএনপির মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক, বিএনপির মধ্যে কোনো ধরনের অন্য দল থেকে লোকজন এসে, জার্সি বদলের প্রেক্ষাপটটা একসময় ছিল, 75-এর পরে জার্সি বদল হয়েছে, এরশাদের সময় জার্সি বদল হয়েছে, জার্সি বদলের প্রেক্ষাপটটা ছিল। কিন্তু এখন আর জার্সি বদলের প্রেক্ষাপট করে লাভ হবে না। তখন মানুষ এখন খুব সচেতন যে এই দল থেকে আসলো, ও দল থেকে আসলো, যার ফলশ্রুতিতে মানুষ কিন্তু এখন ভীষণ সচেতন। আমি মনে করি যে জার্সি বদল করে কেউ কোনো দিকে যেতে চাইলে, সে যে দলই যাক না কেন, তার চারিত্রিক রাজনৈতিক যে চরিত্র সেটা জনগণের কাছে খুব খারাপভাবে পরিলক্ষিত হবে। আপনি বলছিলেন যে বিগত সময়ে বিএনপি জোটগতভাবে নির্বাচন করেছে, বর্তমান সময়ে বলা হয়ে থাকে যে রাজনীতির মাঠে বিএনপি অনেকটাই বলা যায় যে সুবিধাজনক পরিস্থিতিতে আছে। এবার কি বিএনপি জোটগতভাবে নির্বাচন করবে না এককভাবে নির্বাচন করবে? জোট বলতে আমরা আমাদের বিগত সময়গুলোতে আমরা যারা একসাথে 20 দলীয় জোট, 12 দলীয় জোট বা আমরা একসাথে যারা যুগোৎপদ এবং জোটবদ্ধভাবে কাজ করছি,
নির্বাচনের সময় আমার ধারণা যে সবাইকে নিয়েই একটা মোর্চা বা প্ল্যাটফর্ম করেই নির্বাচন করা হবে ইনশাল্লাহ। আশা করি যে যেহেতু একটা আমাদের ঘোষণাও আছে যে আন্দোলন সংগ্রামের সঙ্গে যারা আমরা ছিলাম সবাই মিলে একসাথেই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সুতরাং নির্বাচনের সময় আসলে এর প্যাটার্নটা কেমন হবে, কি ধরনের হবে, তখন আরো পরিষ্কার হবে। নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম কাজ হচ্ছে নির্বাচন, নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আমরা অতি দ্রুত নির্বাচন চাই, হাসিনার পালানোর মাধ্যমে ৮০% সংস্কার হয়েছে। বিএনপির এখন ধ্যানে জ্ঞানে কি একটাই ভাবনা, সেটি নির্বাচন? একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তো আপনার সবসময় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়, এটি স্বাভাবিক। যেহেতু গত ২০০৬ সালের পর বলা যায় যে প্রায় ১৭-১৮ বছর হতে যাচ্ছে, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, যে কারণে এই যে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে একটা পরিবর্তন এসছে, এই পরিবর্তন অবশ্যই একটা গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে একটা নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই সরকার প্রতিষ্ঠিত হলে এখন যে সংকট দেশে বিদ্যমান, এই সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। যতই এক্সপেরিমেন্ট করা হোক, যতই রকমেরই যা কিছুই চিন্তাভাবনা করা হোক না কেন, সংস্কার করবে নির্বাচিত দল। সংস্কারের ক্ষেত্রে যারা আজকে দায়িত্ব নিয়েছে বা দায়িত্ব দিয়েছে, এই ক্ষেত্রে একটা ঘোষণা সরকারের জায়গা থেকে আসতে পারে যে এই ধরনের ভবিষ্যতে এই কাজগুলো সংস্কার করা প্রয়োজন। এবং সংস্কারের রূপরেখা কিন্তু বিএনপি অনেক আগেই আমরা দিয়েছি যে ভবিষ্যতে রাষ্ট্রকে সংস্কার করার জন্য কি কি কাজগুলো আমাদের করতে হবে। সুতরাং এই যে আজকে সমাজে যে অস্থিরতা, আমি আগে শুরুতেই বলেছি আপনাকে যে আজকে বিভিন্ন গোত্র গোষ্ঠী পেশাজীবীদের মধ্যে যে অসন্তোষ বা বৈষম্য বা বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়মগুলো ছিল, তারা দ্রুত প্রতিকার চাচ্ছে। এই প্রতিকার একমাত্র রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে সম্ভব। তবে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে যারা আগে সংস্কার না আগে আপনার বিচার, এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে, এইটা আমি অযৌক্তিক। কারণ নির্বাচন বিলম্বিত হলে স্বাভাবিক কারণে বিভিন্ন গোষ্ঠীদের এই সমস্ত দাবি দেওয়া বা এই সমস্ত জায়গায় তাদের হস্তক্ষেপ করার একটা সুযোগ থাকে। কিন্তু যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন কিন্তু প্রেক্ষাপটটা পরিবর্তন হবে। যে কারণে আপনি যে সমস্ত আমাদের জাতীয় নেতৃবৃন্দের কথা বলেছেন যে তাদের মন্তব্য কিন্তু অভিন্ন, যে এই সংকট থেকে বেরিয়ে আসার দ্রুত নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই। নির্বাচন আর সংস্কার নিয়ে তো আমরা দেখছি বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে, নানা তর্ক বিতর্ক চলছে। এরই মধ্যে আবার এরই বিতর্কে নতুন অনুষঙ্গ যুক্ত করেছে, আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন। ইতিমধ্যেই বিএনপির অবস্থান জানা গেছে, বিএনপি বলছে তারা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন কোনোভাবে মানবে না। যথার্থই বলেছে, তার কারণ আপনার স্থানীয় নির্বাচন দিয়ে তো আপনি জাতীয় সংকটের সমাধান হবে না। স্থানীয় সরকার নির্বাচন কেন আগে হতে যাবে? আপনার অবশ্যই আপনাকে জাতীয় নির্বাচন আগে সর্বপ্রথম আপনাকে রোডম্যাপ দিতে হবে, তারপর পর্যায়ক্রমে ধারাবাহিকভাবেই আপনার সকল নির্বাচনই হবে। তার কারণ এই মুহূর্তে যদি আপনি স্থানীয় নির্বাচন দিতে যান, এটাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতিকে আপনার এই সরকার সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে? আমরা ধরেন যে সহযোগিতা করলাম না, আমরা বললাম যে আমরা নির্বাচনে যাব না, কাকে নির্বাচন করবে? কাকে নির্বাচন করবে? সুতরাং এইখানে আপনাকে বুঝতে হবে যে আজকে আমি জানি না উপদেষ্টা পরিষদ উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আজকে বলছে সকল রাজনৈতিক দল, আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে সকল রাজনৈতিক দল, এটা শেখ হাসিনাও বলতো যে আজকে 40টা নিবন্ধিত রাজনৈতিক দল, তো বিএনপি নির্বাচনে না আসলো তো কি হলো? আমাদের সাথে 30টা নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। তো 30টা রাজনৈতিক নিবন্ধিত দলের বাংলাদেশ মাঠ পর্যায়ে তাদের ভোটের পার্সেন্টেজ কয় পার্সেন্ট? 2% না 3% না 4%? তো এখন আপনি যদি বিএনপির ভোটের পার্সেন্টেজের সাথে 2-3% ভোটের পার্সেন্টেজকে, যারা পার্লামেন্টে একটা সিটও পাবে না, শেখ হাসিনা বলতে কথা যে বিএনপি নির্বাচনে আসলো তো কি হলো? আমরা 40টা নিবন্ধিত দলের মধ্যে 30টা নিবন্ধিত দল তো নির্বাচনে অংশগ্রহণ করছে, আরো কিছু সাজিয়ে নির্বাচনে অংশগ্রহণ করাতো। সুতরাং এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে অবশ্যই বর্তমান রাষ্ট্রের সংকট উত্তরণের জন্য আপনাকে বিএনপির সাথেই আলোচনা করতে হবে এবং বিএনপির সাথে আলোচনা করেই আপনাকে রোডম্যাপ তৈরি করতে হবে এবং বিএনপিকে আপনার হোস্টাইল করে, বিএনপিকে ক্ষুব্ধ করে, বিএনপিকে অসন্তুষ্ট করে আপনার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে গেলে সেটা দেশের জন্য অমঙ্গল বয়ে আনবে। বিএনপিকে দুর্বল করারও কেউ চেষ্টা করছে, বিএনপিকে মনে করছে যে আমরা ধৈর্য ধারণ করে আসছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই সমস্ত কুচিন্তা, এগুলোকে বলবো কুচিন্তা বাদ দিয়ে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন, করে আপনি এখানে একটা
মতামত তৈরি করেন যে আমরা কত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো, এবং কোনো অবস্থাতে স্থানীয় সরকার নির্বাচন আগে করা যাবে না। কিন্তু বর্তমান বাস্তবতা আমরা যেমনটি দেখছি জনাব হারুনুর রশিদ, যে স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে বিএনপির বিপরীতে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, তাহলে সমাধান আমরা কোন পথে পাবো? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ প্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইএল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আবারও ফিরছি আলাপচারিতায়। জনাব হারুনুর রশিদ, যে আলোচনায় আমরা ছিলাম, স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে বর্তমান সময়ে যেমনটি দেখা যাচ্ছে যে বিএনপির বিপরীতে দাঁড়িয়েছে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, সমাধান কোন পথে? আমি বুঝছি না যে আজকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এরা সারা বাংলাদেশে আপনার স্থানীয় সরকার নির্বাচনে তাদের অতীতের এই গত 50 বছরের ট্র্যাক রেকর্ডে কয়জন স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে? এটা আমার 1 নম্বর প্রশ্ন। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন তো অরাজনৈতিক নির্বাচন। অরাজনৈতিক নির্বাচন কিন্তু বাংলাদেশে রাজনীতির বাইরে এখন কিছু নাই। দেখবেন যখন নির্বাচনটা হয়ে যায়, যখন জাতীয় প্রতীক ছাড়া নির্বাচন হতো, নির্বাচন ফলাফল আসার পর তখন সব গণমাধ্যম, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট গণমাধ্যমে আপনার একটা সংখ্যা আসতো, পরিসংখ্যান আসতো যে কোনটা আওয়ামী লীগ সমর্থিত, কতটি জামাত সমর্থিত, কতটি জাতীয় পার্টি, কতটি বিএনপি। সুতরাং আমার কেন জানি মনে হচ্ছে যে এই নির্বাচন দিয়ে কি জাতির সব সংকট থেকে আমরা উত্তরণ করে যাবে? জাতীয় নির্বাচন হওয়ার পর দেশে একটা ডিসিপ্লিনের মধ্যে আসবে, একটা শৃঙ্খলার মধ্যে আসবে। এখন কেউ হয়তো ভাবতে পারে যে জাতীয় নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারপরে তারা আবার স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে, তাহলে আমরা এই রক্তপাত দিয়ে করলাম কি? আমরা 15 বছর ধরে যে দেশে গণতন্ত্র চাই, সুশাসন চাই, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, শুধু ওই জাতীয় নির্বাচনই কি আমরা চাই? আমরা চাই সকল নির্বাচনই সুষ্ঠু হোক। আগে স্থানীয় নির্বাচনগুলো কিন্তু সুষ্ঠু হতো, কিন্তু আমাদের যে চাওয়া প্রত্যাশা, এখন যারা এই কথাগুলো বলছে তাদের মধ্যে মনে হয় আশঙ্কা হচ্ছে যে নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় আসলে তখন স্থানীয় নির্বাচনে হয়তো হস্তক্ষেপ করবে, এই ধরনের চিন্তাভাবনা মাথা থেকে তারা হয়তো এটা বলছে। কিন্তু এই নির্বাচনই কি শেষ? এই 5 বছর পর পর তোমাকে নির্বাচন করতে হবে, সব নির্বাচনই করতে হবে, জাতীয় নির্বাচনও করতে হবে, স্থানীয় নির্বাচনও করতে হবে। তাহলে এখন যদি আমি আগে নির্বাচন করি, তাহলে এরপরে যে জাতীয় নির্বাচনের পরে আবার যখন নির্বাচন আসবে তখন তো আবার দেখা যাবে ওই যে সরকার ক্ষমতায় থাকবে তাদের অধীনে নির্বাচনটা হবে, ঠিক কিনা? তাহলে আপনাকে এই জিনিসগুলো অযৌক্তিক, মানে একটা যুক্তিসঙ্গত যদি তর্ক করা হয়, একটা যুক্তিসঙ্গত যদি কথা বলা হয়, তাহলে একটা ব্যাপার থাকে। কেন নির্বাচনটা আগে করতে হবে, এটা কথাগুলো স্পষ্ট করতে হবে যারা বলছে কথাটা। তা আমাদের এই বিশেষ করে বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে একটা বৈশিষ্ট্য, আমরা সমস্যার কথাগুলো বলি কিন্তু সমস্যার সুনির্দিষ্ট সমাধান, সুনির্দিষ্ট দিক নির্দেশনা খুব কম দিই। তো যে কারণে আমার সুস্পষ্ট মতামত হচ্ছে যে আপনার এখানে আমরা যে 15 বছর থেকে যে আলোচনা করে আসছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা গড়ে উঠতে হবে, যেটা আমরা উঠাতে পারিনি, যে কারণে এটা তো চর্চার ব্যাপার। আপনি আজকে ভোট হওয়ার পরে কালকে 5 বছর পর যে আবার কোনো দুর্ঘটনা ঘটবে না, এই গ্যারান্টি কি আমি আপনার টেবিলে বসে দিয়ে যেতে পারবো? আবার দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণে আমাদের মধ্যে একটা জায়গা তৈরি করতে হবে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক চর্চার জন্য আমরা এগিয়ে নিয়ে যেতে হবে। এটা চর্চার ব্যাপার। ভারতে 80 বছর থেকে গণতন্ত্র চর্চা হচ্ছে, সেখানে বাংলাদেশের মতো এইভাবে বারবার আপনার হোঁচট খায়নি। যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, অন্যান্য উন্নত গণতান্ত্রিক বিশ্বগুলোতে বলেন, আমাদের মতো তো এবং হোঁচট খায়নি। আমাদেরকে এই জায়গাটা দিয়ে আসতে হবে, যে সংস্কারের কথা বলা হচ্ছে, যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চার মধ্য দিয়ে এগিয়ে যাব। আমাদের বহু সমস্যা রয়েছে, আমাদের দারিদ্রতা আছে, আমাদের উন্নয়নের প্রচুর ডিমান্ড আছে, আমাদের আপনার এখানে সুশাসনের অভাব আছে, এখানে গণতান্ত্রিক যে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, আইনের কিছু সংকট আছে। সেই জায়গাগুলো আমাকে চিন্তা করে সেই জায়গাগুলোকে আমাকে রেডি করতে হবে, তৈরি করতে হবে। যে কারণে আমি মনে করি যে আপনার যারা বলছে এই কথাগুলো, তাদেরকে আগে ভাবতে হবে যে তাদের কয়টা প্রতিনিধি গত 50 বছরের আপনার স্থানীয় সরকারের বিভিন্ন টায়ারে আছে। এই জিনিসগুলো চিন্তা করতে হবে আপনাকে। আপনি নির্বাচন হলে নির্বাচনে জনপ্রতিনিধির আগেও আমরা বলেছি যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় প্রতীক চাই না, জাতীয় প্রতীক দিয়ে স্থানীয় নির্বাচন হবে না, এটা আমরা আগেও বলেছি, আমরা করিনি গত নির্বাচনে। স্থানীয় সরকার নির্বাচন যে রাজনীতির প্রভাব মুক্ত হবে সেই নিশ্চয়তা আপনারা কি? স্থানীয় সরকার নির্বাচন রাজনীতির প্রভাব, রাজনীতির বাইরে তো কোনো কিছু নাই। রাজনীতির প্রভাব রাজনীতির বাইরে আপনি কিভাবে প্রভাবিত মুক্ত করবেন? বাংলাদেশের কোনো মানুষকে রাজনীতির বাইরে কি পাবেন না। নিউট্রাল যারা আছে, পরিস্থিতি দেখে যে হ্যাঁ কারা দেশ সুশাসনের জন্য ভালো, তারা সেদিকে আপনার মতামত দেয়। যে কারণে রাজনীতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। রাজনীতি ছাড়া, রাজনীতি ঠিক হয়ে গেলে তো দেশের 90% সমস্যা শেষ। দেশে যদি রাজনৈতিক সংকট কেটে যায় তাহলে দেশের 90% সমস্যা কেটে যাবে। যে কারণে আমাদের সংকটটা তো রাজনীতিতে, আমাদের সংকটটা তো আপনার সুশাসনে, আমাদের সংকটটা তো আপনার যোগ্য ব্যক্তিদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে।
মেধাবী ব্যক্তিদেরকে মূল্যায়ন করা, এই জায়গাগুলো আমাদের সংকট আছে। তা আমি মনে করি যে আমাদের দীর্ঘ 15-16 বছরের মধ্যে যে শিক্ষা, যে আপনার ত্যাগ, সেটার মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই এইটার দিকে আমাদের জায়গার একটা পথ তৈরি করার একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা নিজেরা হানাহানি করে বা নিজেরা একে অপরের প্রতি অবিশ্বাস করে এই জায়গাটাকে নষ্ট করাটা ঠিক হবে না। যারা এই ধরনের মনে করছে যে আমরাই ক্ষমতায় চলে এসেছি, আমরাই চলে আসবো, এই ধরনের চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে আপনার একটা সৌহার্দ্য, সম্প্রীতি বা বন্ধুত্বপূর্ণ পরিবেশ আমাদের মধ্যে ছিল, আলাপ আলোচনা ছিল, এই জায়গাটা যেন নষ্ট না হয়। সেটা আমাদের মহাসচিবও বলছে এই কথাটা, যে আমাদের মধ্যে কেন জানি অস্থিরতা বেড়ে গেছে। তো এইসব কারণের মধ্যে বিএনপি এক লাইনে চলতে চাচ্ছে, আরেকজন এক লাইনে চলতে চাচ্ছে, তাহলে আমাদের জাতীয় ঐক্য কোথায় আসলো? গণতন্ত্রের মধ্যে ভিন্নমত থাকবেই, এইটার দোষের না। আমি দুটো রাজনৈতিক দল করি, আমার আপনার একটা দর্শন আছে, এটা তো দোষের কিছু না, কিন্তু আপনাকে মতামত প্রকাশের জায়গাটা আপনাকে দিতে হবে। ব্যারোমিটারটা মাপবেন নির্বাচনের সময়, যে তো নির্বাচনই আপনি গেলেন না, তার আগে আপনি নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি করছেন, নির্বাচনই অনুষ্ঠিত হলো না, তার আগে আপনি নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক করছেন। নির্বাচনটা কিভাবে ভালো হবে, নির্বাচনে মানুষ কিভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে, নির্বাচনে সঠিকভাবে যারা দায়িত্বে থাকবে কারচুপি করবে না, সঠিকভাবে ভোটের ফলাফল প্রকাশ করবে, এই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। নির্বাচনে কি অনিয়মগুলো হয় এটা তো আমরা 40 বছর দেখছি, কি কারণে নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ হয় সেই জিনিসগুলো আমরা জানছি, যে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে না, একজনের ভোট অন্যজন দিয়ে দেয়, ভোটের কাউন্ট হয় তার থেকে বেশি দেখানো হয়, ভোট ফলাফল গণনার ক্ষেত্রে অনিয়ম করা হয়। এই জায়গাগুলো আইন আছে, সবগুলোর আইন আছে, কিন্তু যারা আইন প্রয়োগ করবে, যারা বাস্তবায়ন করবে, তারা সেখানে নীরব থাকে, তারা করে না, যে কারণেই সংকট আমাদের। সুতরাং আমি মনে করি না যে বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন কমিশনের আইনগুলো আছে এগুলো সঠিকভাবে প্রতিপালিত হোক, নির্বাচন 100% সুষ্ঠু হবে, 100%। আর যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের যদি অন্য কোনো ইন্টেনশন না থাকে, ইচ্ছা না থাকে যে না আমি একটা সুষ্ঠু নির্বাচন করে বিদায় নিব, বা আমার দায়িত্ব আমার উপর সুষ্ঠু নির্বাচন করে আমি করব, আমি বিশ্বাস করি যে ক্ষেত্রে অতীতে যে কোনো সময় চাইতে ভালো নির্বাচন। অন্তর্বর্তী সরকার তো বারবার এই কথাই বলছে জনাব হারুনুর রশিদ, এবং নির্বাচনের সম্ভাব্য দুটি সময়ও নির্ধারণ করা হয়েছে। সেই জায়গা থেকে শোনা যাচ্ছে বিএনপি ভোটের দাবিতে শিগগিরই মাঠে নামছে। না, এতদিন সরকারকে চাপে ফেলতে চাইছে। আপনি 5ই আগস্টের পর আপনি কেন আগামী বছরের জুলাই মাস পর্যন্ত যাবে কেন সময়? কি জন্য, কি কাজ করবেন এই 2 বছরের মধ্যে, সেটা সরকার স্পষ্টভাবে বলুক। আমি দাবি করছি আজকে আপনার সামনে যে এবারে উপদেষ্টা পরিষদ বিরোধী সকল রাজনৈতিক দলগুলো আলোচনার জন্য ডাকলে আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত প্রস্তাব থাকবে, এজেন্ডাবিহীন কোনো আলোচনায় যাওয়া যাবে না। এজেন্ডা থাকবে যে এই এজেন্ডা নিয়ে আলোচনা হবে। আমরা ওখানে চা বিস্কিট খেতে যেতে চাই না, আমাদের ওখানে এজেন্ডা, মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, উপদেষ্টা পরিষদের সদস্যরা আজকে রাজনৈতিক দল সঙ্গে আলোচনায় বসলে এজেন্ডা নিয়ে রাখতে হবে, সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে আলোচনা হবে। এজেন্ডা ছাড়া কখনো আলোচনা হয় না, এমনি আপনি ডাকলেন যে সে বসলাম আলোচনা করা হলো না, এজেন্ডা নিয়ে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, ব্যাস। আপনাদের মনে কি কোথাও আশঙ্কা রয়েছে যে কেউ ইচ্ছে করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে? ইচ্ছা অনিচ্ছা না, আমরা এখনো আমাদের উপদেষ্টা মণ্ডলীদের উপর শ্রদ্ধাশীল, এবং আমরা চাই যে আমাদের শ্রদ্ধাভাজন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় আন্তর্জাতিকভাবে অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তি, আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আমাদের দেশে একজন সম্মানিত ব্যক্তি, ওনাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছি। এই এত বড় বিপর্যয়ের মধ্যে উনি একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। সুতরাং এই ঐতিহাসিক দায়িত্ব পালনটা যেন স্মরণীয় হয়ে থাকে, বরণীয় হয়ে থাকে, এবং উনি যেন একটা গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবেই, মানুষ তো সবাই বাঁচবে না, আজকে আমাকে কালকে সবাইকে চলে যেতে হবে, সুতরাং এটা যেন একটা হিস্ট্রি হয়ে থাকে যে উনি একটা দুঃসময়ে বাংলাদেশের হাল ধরেছিলেন এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে উনি জনগণকে একটা জায়গায় রেখে চলে যেতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।